এসব কি দিদা জলে ভিজিয়ে শুকনো রুটি চিবোচ্ছে কেন? এমন নোংরা থালা গ্লাসটাই বা তোমরা কোথা থেকে জোগাড় করেছো? কেন কেন ভাঙ্গা থালাটাই ওকে খেতে দিচ্ছ? কেন কেন ওকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছো? কোন স্পর্ধায় কোন স্পর্ধায় তোমরা ওকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো বলো? এই বাবা বুড়ো মানুষ তিরিশ দিয়ে তুমি ভেঙে ফেলে তাতে তোমার বাবার কি? তোমরা চেয়ারে বসে স্টিলের চামচ দিয়ে মুখে তুলে খাচ্ছ, মাছ মাংসের ছড়াছড়ি। দিদা কেন ভাঙ্গা থালায় শুকনো রুটি চিবাবে? কেন এর প্রতি এত অবহেলা তোমাদের? কার দলতে তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো? এই বাবা লুচি মাংস হজম করতে পারে না বলেই দেওয়া হয়। কিন্তু আমার দিদা খাই, আমি দিদাকে খেতেও দেখেছি। 10 বছর আগের কথা আমি এখনো ভুলে যাইনি মা। পদে পদে দিদাকে লাঞ্ছিত করেছো, তোমরা অপমানিত করেছো। তখন আমি ছোট ছিলাম, প্রতিবাদ করার মতো ভাষা ছিল না। আজ আমি বড় হয়েছি, আজ এই মুহূর্ত থেকে আমি প্রতিবাদই করব। হঠাৎ এসে এবার মাথা গরম করছিস কেন বাবা? কি হালে তোমরা ওকে রেখেছো? আমার মায়ের পোশাকের দিকে তাকাও, আর তোমার মায়ের পোশাক কাপড় যখন নষ্ট করে ফেলে তাই। আমার ছেলেটা কানে ঢালছে। আমি শুধু ভগবানকে লাগিয়ে যাচ্ছি। আমার একমাত্র ছেলে মন যে মিশিয়ে দিয়েছে। ভিক্ষে করে মন চোখে রাখে, চোখেই জানি আমি অযথা তুই মাথা গরম করছিস বাবা। আমার মা, আমি তাকে অবহেলা করবো? ভবনদা, এই ভবনদা, এদিকে এসো। এই নোংরা থালা গ্লাসটা ধরে ওই নর্দমায় ফেলে দিয়েছো। দাও ভবনদা, নর্দমায় না, ওটা যত্ন করে আলমারিতে তুলে দিয়েছো। 10 বছর পরে এই ভাঙ্গা থালা গ্লাস আবার কাজে লাগবে, দেখো যেন হারিয়ে না যায়। 10 বছর পরে আমার পূজনীয় বাবা আর মাকে
খেতে দিতে হবে না। এই থালা গ্লাসে আমার স্ত্রী এসে ওদেরকে খেতে দেবে। যত্ন করে এগুলো আলমারিতে তুলে রাখতে বলেছি। তোমরা গুরুজন, তোমরা আমাকে শিক্ষা দিচ্ছ ব্যবহার করতে হয়। পিতা যদি নোংরা থালা বাসনে খেতে পারে, তাহলে আমার মা কেন খেতে পারবে না? আমার মা কেন খেতে পারবে? শেষ পর্যন্ত তুমি আমার সাথে এইভাবে শত্রুতা করলে। আমি শুধু ভগবানের কাছে বলে যাচ্ছি রে শৈল, আমার বুকটা যেমন এই শীতের জলে পুড়ে খাক বেড়াচ্ছে, চলবে তোর বুকটাও তেমনি করে চলে। এই বুকে অভিশাপ আমি দিতে চাই রে রে শৈল। অন্তরের অন্তঃস্থল হতে বেরিয়ে আসে নির্মম হাহাকার, বুক ফাটা কান্না। কিভাবে বদলে যাবি? ওই ছেলে দিয়ে সারা গ্লাসটা আলমারিতে তুলে রাখবো বাবু। কেন? ওই যে ছোটু বাবু বলে গেলেন 10 বছর বাদে গিলাস দিয়েছে আপনাদের খেতে দিবে। অপদার্থ নির্বোধ কোথাকার। যা, ওই থালা গ্লাসটা নর্দমায় ফেলে দিয়ায়। আর হ্যাঁ শোন, মাকে ওই রান্নাঘরে আসন পেতে খেতে দিবি। স্টিলের বাসনে যেন খেতে দিতে হয়। বলবি বড় বাবুর হুকুম। যা। হ্যাঁ, আর বলেন বাবু বলেন। কাল সকালে আমার সঙ্গে বাজারে যাবি। কাল সকালে আমার সঙ্গে বাজারে যাবি। মার জন্য নতুন লেপ তোষক কিনতে হবে। আর হ্যাঁ, এক্ষুনি 4 তলার ওই দক্ষিণের ঘরটা খালি করে দে। মা আজ থেকে ওই ঘরেই থাকবে। থাকে, সে ঘরে তো মেম সাহেব থাকে। মেম সাহেব? হ্যাঁ, আজকে আপনার শাশুড়ি মা যখনই আসে ওই ঘরেই তো থাকে। শাশুড়ির চেয়ে মা অনেক অনেক বড়, বুঝলি? পৃথিবীতে মায়ের মতো আর কোনো ব্যস্ত নেই। লেখাপড়া তো করিসনি, কি করে বুঝবি মা কি জিনিস? ভূতের মুখে আবার রাম নাম, একেই বলে খেলার নাম পাওয়া যায়। এতদিন বুড়িকে যে কষ্ট দিয়েছি জানে ওই একমাত্র ভগবান। আজ উপযুক্ত ছেলে এসে ধমক দিয়েছে, অমনি বাবু সুর বদলে গেছে। ছোট বাবু বলেছেন এই খানা গিলার যত্ন করে আলমারিতে তুলে রাখি। 10 বছর বাদে আমার স্ত্রী এসে তাকে খেতে দিতে এই খানা।
কাম কাম বলছি কাম ইউ বিলাদি কাম হিয়া আমার রিজার্ভ করে ঢুকেছিস চাচারেন না ম্যাম সাহেব 100 বার চাতাবো 1000 বার চাতাবো উইদাউট মাই পারমিশন আমার রিজার্ভ করে ঢুকেছিস তোর ভক্ত ছাড়া ইউ বিলাদি ফুল আমার ঘরে গোয়িং কেন ও ঘরে বাবার মা থাকে নিজে খাবার খাইলে আবার শঙ্কর আগে বলে দে তোর বাপ বাপ এই বাড়িতে আমার মুখে কথা চাই আমি যা বলবো তাই করতে হবে সবাইকে তাই হয়েছে, কিন্তু আজ থেকে আর তা হবে না। তোমার যদি বুঝতে পেরেছো, তোমার যদি এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকতো তাহলে তাহলে এই বাড়িতে তুমি আর আসতে না। কি বলছিস দাদু ভাই আমি এখানে না থাকলেও তোমাদের সব কথা আমি শুনেছি। আশা করি তোমরা আমাকে আর ক্ষিপ্ত করে তুলবে না। কিন্তু তোমাদের সাথের ছবিটা আমার অবচেতন মনে রক্তের অক্ষরে লেখা আছে দিদা। জ্ঞান হওয়া অবধি মাকে আমি শ্রদ্ধা করতে পারিনি, বাবাকে আমি ভালোবাসতে পারিনি। তোমরা শুধু আমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে তুলনি। তোমার মেয়েকে যারা বড় আশা করে বাড়িতে বউ করে নিয়ে এসেছে তাদের আশাও তোমরা ব্যর্থ করে দিয়েছো। তোমরা ব্যর্থ তোদের বাড়িতে আসতে পারে বুঝে গেছে আমার নিজের বাড়ি আছে আমার নিজের বাড়ি এই বাড়ির মাটি আমি শুধু করে আজ যদি কোনোদিন এই মাটিতে পা দিয়েছি তাহলে তোমরা বুঝলে এই তোমরা আমার নামে কুকুর কুসো এই জায়গায় শিয়াল কুকুরগুলো কেটে কেটে একেবারে মরে যাবে। যেমনই কুকুর তেমনই তার মানে না। আজ থেকে মরি করা ফুরিয়ে গেল। আমার মতো নয় তো কারো
মৃত্যুর দূত দ্রুত যেন এগিয়ে আসছে, সিদ্ধান্তে আমরা বিশিকে স্বামী স্ত্রী দুইজনে মিলে ঘুমিয়ে পড়ব। কবিগুরু কেন লিখেছে, মরিতে চাই না আমি সুন্দর এই ভুবনে, মানুষের তরে আমি বাঁচিবার চাই। তোমার চিঠি লেখা কি শেষ হয়েছে চন্দ্রা? কাকে কাকে লিখলে? তুই কি আমাদের শেষ পথ চন্দ্রা? এই সিদ্ধান্ত কি আমাদের বদল হতে পারে না? আমরা যদি বিষ পান করে আত্মহত্যা করি, তাহলে এই পৃথিবীর কতটুকু ক্ষতি হবে তুমি বলতে পারো চন্দ্রা? তাহলে কেনই বা আমরা আত্মহত্যা করবো? আমি তো তোমাকে বলেছি চন্দ্রা, যত মালিন্য ওই তোমার দেহকে স্পর্শ করুক না কেন, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করব না, কোনোদিন। চন্দ্রা, তুমি আমার জন্যই, আমাকে বাঁচাবার জন্যই এই কঠিন সমাজে বেঁচে থাকবা, এতটুকু ইচ্ছা আমার নেই। এই যে সমাজে নারী দুর্বলতা নেই, আমার এই দেহটাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে। তুমি জানো না, প্রতি ফলে প্রতি দণ্ডে মৃত্যু হয়েছে আমার। এক ফোঁটা ভাতের জন্য এই দেহটাকে কতগুলো পশু ছিঁড়ে খেয়েছে। প্রতি মুহূর্তে ভোগ করেছি নরক যন্ত্রণা, শুধু তোমার কথা ভেবে। আমার বড় ভাই অথচ এতটুকু ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন বলো, টাকা না থাকলে কেউ তোমাকে মানুষ বলে গণ্য করবে না। কাজেই এই ধনতান্ত্রিক দেশে আর যে বেঁচে থাক, আমার বেঁচে থাকার এতটুকু ইচ্ছে নেই। এই যে আনন্দ বাবু হঠাৎ জরুরি তলব পাঠিয়েছেন কেন? আপনার বাকি ভাড়াটুকু মিটিয়ে দেব বলেই। দেখুন অনন্ত বাবু, আমি চামার হতে পারি, তাই বলে আমি কি বলেছি আসবাবপত্র বিক্রি করে আমার ভাড়ার টাকা দিন? আমি কি বলেছি? বলেছি আগে না, তা বলেনি, কিন্তু তাহলে আসবাবপত্র বিক্রি করেন কেন? অভাব মানুষের চিরকাল থাকে না। আপনার সারাদের দেখুন কি ছিল আর আজ কি হয়েছে। কথাই বলে কাঁচা খুলতে দিন লাগে, কিন্তু কপাল খুলতে দিন লাগে। এত কথার কোনো দরকার নেই। আপনার ভাড়ার টাকাটা নিয়ে নিন, আমরা আর এখানে থাকবো না। কোথায় যাবেন আপনারা? যাবো কোথায়? এত পয়সা চাইছেন কেন? এতদিন ভাড়ার টাকা আদায় করবার জন্য বুকে মই দিয়েছেন, আজ এসেছেন করুণা দেখাতে? চাই না, চাই না আমার কারুর অনুকম্পা, কারুর দয়া মায়ার কোনো প্রয়োজন নেই আমাদের। হঠাৎ দিকে এমন রেগে গেলেন? কেস তো ভালো দেখছেন। অনন্ত বাবু, কি ব্যাপার বলুন তো? এমন নিরীহ শান্ত মানুষ হঠাৎ এমন অশান্ত আমরা চলে যাচ্ছি বিধান বাবু। এই
সংসারের সমস্ত হিসাব নিকাশ শুকিয়ে দিয়ে আজ আমরা চলে যাচ্ছি। লেখাপড়া শিখে লেখাপড়া শিখে এই বুদ্ধি হল আপনাদের। দুঃখকে যদি জয় করতে না পারে দুঃখকে যদি জয় করতে নাই তাহলে কিসের মানুষ? কিসের মানুষ? বাবা যখন মারা যান, বাবা যখন মারা যান আমার বয়স আমার বয়স ছিল 3। 35 সম্পত্তি করে ছিল একটা দায়িত্ব। তাই বলে তার পরে তাই বলে আমি কি মরে গেছি? শুধু শুধু অভাবের জন্য নয় বিলাস বাবু, শুনেছি মশাই, আমার কানে পৃথিবীতে সৎ লোকের অভাব নেই। আপনাদের উপকার করতে পারো আর নাই ব্যাপার। পাশ দিতে পারবেন। পাঁচটি দিবার জন্য সবাই তোকে আছে, সবাই চন্দ্রী বাপ, ডাকুন, ওকে ডাকুন মশাই। স্বামীকে উপবাসের হাত থেকে বাঁচাবার জন্য যে মেয়ে, স্বামীকে উপবাসের হাত থেকে বাঁচাবার জন্য যে মেয়ে পণ্যের মতো বিক্রি নিজেকে পণ্যের মতো বিক্রি করে দিতে পারে, তাকে তাকে দর্শন করি তাকে দর্শন করে একটু ধন্য সমিত্রের সংজ্ঞা কি জানেন না? যে মেয়ে স্বামীর মুখে যে মেয়ে স্বামীর মুখে মাথা রেখে অন্য পুরুষের ধ্যান তাকে কি বলবেন? সতী না অসতী? সব বাঁচতে ঠগ বাঁচতে তা উজাড় হয়ে যায়। তা উজাড় হয়ে যায়। দেহ নয় অন্য সতীত্বে দেহে নয় আনন্দ বাবু, সতীত্ব হচ্ছে মনে মনে। একটু দাঁড়ান, আমি চন্দ্রাকে ডেকে দিচ্ছি। চন্দ্রা, চন্দ্রানী, থাক, আপনাকে আর এক পায়ে দৌড় ঝাঁপ আপনাকে আর এক পায়ে দৌড়-ঝাঁপ করতে হবে না। কাল সকালে কাল সকালে আপনাকে আমি আপনাকে আমি 5,000 টাকা দেব। 5,000 টাকা দেবেন আপনি আমাকে? ওকে অবশ্যই হে, অমনি অবিশ্বাস হয়ে গেল কেন? এইরকম পোশাক পরেছি বলে আমি কাউকে 5,000 টাকা দিতে পারি না? আগে না না বলে এক গাছে 5,000 টাকা না আগে না মানে আগে না মানে দেখবেন মশাই দেখবেন দেখবেন গোসাই দেখবেন এটাই সারা দুনিয়াটাই বিচার হয়ে গেল। 44 হয়ে গেল। শুনুন, শুনুন, বাজারে একটা দোকান খালি বাজারে একটা দোকান খালি পড়ে আছে, সেখানে একটা মুদির দোকান আছে। চালান জমা যা লাগে চালানো জমা যা লাগে আমি কিসের পাড়াপাড়ি কিসের আপনি এত মহৎ বিরাজ বাবু, আপনার অন্তটা যে এত উদার, যত পারেন সামর্থ্য দোকান খুলবে একটা সিগারেট খায় শুধু আমাকে 10টি দিবেন না জানো না? কাল ভোরবেলা যাবে, আজ রাত্রে আজ চন্দ্রা দিচ্ছে, ওই তার বুড়ো দাদা মরে গেছে। না দেখেন রাজি এক কথা আমি আসি আশ্চর্য, আশ্চর্য এই পৃথিবী, আশ্চর্য এই পৃথিবীর মানুষ, কার হৃদয়ে বইছে কার যেন ফাল্গু ধারা, কেউ তা বলতে পারে না। হইলে আমরা যাকে এতদিন অবিশ্বাস করতাম, অমানুষ ভাবতাম, বিলাসবাবু চলে গেল। সতীত্ব দেহে নয়, সতীত্ব হচ্ছে মনে। কথা বলিস কোথাকার ছেলে মেয়ে লেখাপড়া জানি না, অথচ সতীর চেষ্টা ব্যর্থ হয়ে দিয়ে গেলেন। তার কোনো তুলনা হয় না। ভালো লাগলে সিটটা ছাড়া দেবো তারা সেখানে আমার গাড়িতে সিট ছাড়া না কথা বলিস নিয়ে না কিসে কে? আমি তো ছোটদা। ধরো ধরো, পড়ে যাবে যে, ধরে বসিয়ে দাও। বলেছে দাদা,
কে যাও মা যা মোট দেখা কথা তাই দাদা আর এবার না কিছু হবে না কি হয়েছে তোমার এই জ্বর? কিছু হবে না উঠলে হাত আলো আমার হাত আলো করে গেছে ভাই কি হাল হয় সরটা তোকে যতই অবহেলা করুক বাপি শুনলে হ্যালো ভিডিও করতে না কালকে এত দাম মাত্র ভিডিও করতে না বাপি তোকে কাউকে ভালোবাসতো সেই বাপি আছে কিনা তাই আগে খুঁজে দেখো। পৃথিবীটা পরিবর্তনশীল চন্দ্রা। বাপি ছোটবেলায় ছোটটাকে ভালোবাসতো। দেখুন এই বাড়িতে কি চন্দ্রা পিসি থাকে? বলুন রাব্বানি তুমি মানে আপনি আমার নাম দেবব্রত গাঙ্গুলি। চন্দ্রা পিসি আমার আপন পিসিমা। বাপি 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 তুই কাঁদছো কেন পিসি? তুমি কাঁদছো কেন? চুপ করো পিসি, তুমি চুপ করো। আচ্ছা উনি বুঝি পিসি মশাই না? দীর্ঘজীবী হও বাবা, তুমি দীর্ঘজীবী হও। না না এটা চলো চলো নাই কেডা কোথায় পালিয়েছিলে তুমি? জবাব দাও, তুমি জবাব দাও কাকা মনে, তুমি জবাব দাও। সেই স্টেশনে দেখার পর এই গোটা শহরটা আমি তন্ন তন্ন খুঁজে করে খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও তোমাকে আমি খুঁজে পাইনি। কোথায় কোথায় যাচ্ছ কাকামণি? এগোবার চেষ্টা করবে না? কি ভেবেছো তুমি? তিলে তিলে এইভাবে আত্মহত্যা করে চলেছ, কিন্তু তুমি ভালো করে শুনে রাখো কাকামণি, আমি বেঁচে থাকতে তোমার মনস্কামনা গুলো যেন পূর্ণ হবে না কাকামণি। আমি শৈলেনী গাঙ্গুলি নই, আমার নাম হচ্ছে দেবব্রত গাঙ্গুলি। তুমি এমনি ভাবে আমার সঙ্গে শত্রুতা করবে কাকামণি? আমি তোমার কি ক্ষতি করেছি? প্রবাসে থাকতে রাগ করে আমি তোমাদের কাউকে চিঠি পাঠাইনি, কিন্তু সব সময় আমি তোমার কথা মনে করেছি কাকামণি। আমি বিছানা করে দিচ্ছি বাপির এসব লোকের কথার কোনো মানে হয়? আচ্ছা আচ্ছা কাকামণি, তুমি আমার সঙ্গে হেঁটে যেতে পারবে? আমার মা কেমন আছে রে বাপি? হ্যাঁ ভালো আছে। বড় যে কোথায় গা ঢাকা দিয়েছে, আমি তাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। তোমাকে হাসপাতালে পৌঁছে দে, আমি বুড়োকে খুঁজতে পারবো কাকামণি, আমি বুড়োকে খুঁজতে বেরোবো। এখনো যে আমার অনেক কাজ বাকি রয়েছে কাকামণি, আমার যে এখনো অনেক কাজ বাকি রয়েছে। তোর হলো শুরু, আমার হলো
সবাই মন্দ বলে সম্বন্ধ রাখে না ভাই কপাল মন্দ হলে সবাই মন্দ বলে সম্বন্ধ রাখে না ভাই ওর বিধি হলো বাপ নাহি ফুরাই দাম বিধি হলো বাপ নাহি ফুরাই দাম আশায় আশায় হলি খায় কপাল মন্দ হলে সবাই মন্দ বলে সম্বন্ধ রাখে না ভাই কপাল মন্দ হলে কপালে থাকিলে জলে ভাসিলে কপালে থাকিলে কপালে থাকিলে জলে ভাসিলে রাজা সঙ্গে বসে কপাল বন্ধ হলে সবার বন্ধ বলে রাজা সঙ্গে বসে কপাল বন্ধ হলে সবাই মন্দ বলে কপাল বন্ধ হলে সবার বন্ধ বলে সম্বন্ধ রাখে না আর গানের প্রত্যেকটি কথা আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে হারাম্বা। আমি আমি যদি মোটা টাকা রোজগার করতে পারতাম এই মুহূর্তে তোমাকে আমি হাসপাতালে পৌঁছে দেবো আমি আমি যার বাঁচবো না রে বাপি। বাজে কথা একদম বলবে না কাকামণি চলো নইলে কিন্তু তোমাকে আমি কাঁধে তুলে নিয়ে যাবো কাঁধে তুলে নিয়ে যাবো সুখের সময় সবাই দুঃখে তো কেউ নাই রে সুখের সময় সবাই দুঃখে তো কেউ নাই রে নিজে নিজে মরে যায় কত আশা করে বাঁধিল বাসা আশা করে বাঁধিল বাসা উড়ে গেল তার ঝড়ে কপাল বন্ধ হলে সবাই মন্দ বলে সম্বন্ধ রাখে না সবাই মন্দ হলে সম্বন্ধ রাখে না ভাই আমার দিদি হলো বাপ নাই ফুরে কাম দিদি হলো বাপ নাই ফুরে কাম কেউ তো জানে তো নাই কপাল মন্দ হলে সবাই মন্দ বলে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে সম্বন্ধ রাখে না কি বলছো দাদা দেবু আই তো অফিসে চাকরি পেয়েছে
এমন লোভনীয় চাকরি এমন লোভনীয় চাকরি কেমন করে জোগাড় করলো যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত যেখানে লক্ষ লক্ষ বেকার শিক্ষিত পড়ে আছে? আয়কর কমিশনার মিস্টার মেরুনকে চিনেন তো? ভালো করে চেনে। তার মেয়ের সঙ্গে তার মেয়ের সঙ্গে? তার মেয়ের সঙ্গে দেবব্রতর বিয়ে হয়েছে। কি বলছো দাদা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জানতেন না জামাই বাবু জানলেন না অবাকলি মাত্র একটা বাঙালি আদ্রাজি মেয়েকে কেউ বিয়ে করছে? ভোজের তো তুই জানিস। যা কিছু বলবে তা আমি আমার সঙ্গে ফোনে কথা বলেছি। আমাকে ওয়ার্নিং দিয়েছে। What? বললে? বললে কি বললে? এটা যেন ঠিক ঠিক দাখিল করা হয়। হিসাবের কারচুপি হলে সাত ঘাটের জল খাইয়ে ছাড়বে। তোকে আমি 1000 দিন নিষেধ করেছি রিটারে যেন কারচুপি করা না হয়। আমাদের অভাবটা কিসে? কেন আমরা সরকারের করকে ফাঁকি দিচ্ছি? তুমি থামো তো দাদা। বাবা আছে আরে বাবারও বাবা আছে। যদি ঘোরাঘুরি করে হ্যাঁ কথা নেবে কি? চাবির জুতো মেরে ঠান্ডা করে দেবো। তারপর দেখে নেবো কালকের এই পুচকে ছোড়া আমার কি করতে পারে। ঠিক আছে কাজ করবা, বিপদ। আর আমি মুখে কথা বলবো না। আমি অনেক পাপ করেছি, আর পাপ করতে চাইনি। তবে যা করবি, খুব ভেবে চিন্তে করিস। দেবু কিন্তু ধরা নয়, চাঁদ কেউতে। নিজের হাতে আমি হাজার হাজার টাকা আরে কত মহাপুরুষে দেখলাম। এই খবর কন্ডাক্টর সাহেব, জাতীয় সড়ক তৈরি হয়ে গেল। বারে, আমিও তো দেশের একজন নাগরিক। সরকারের স্বার্থের সাথে আমারও স্বার্থ জড়িত। ওঠে বাড়ি থেকে নবপুর পর্যন্ত ধমসে যাচ্ছে কেন? কতটি শরীর দিয়েছো তুমি? কয় নম্বরের দিয়েছো? দিল্লি রোডের গুদাম থেকে ভিটামিন দিয়ে ছোড়া বাজারে বিক্রি করেছো। কোথায় যাচ্ছে লড়ি লড়ি টানছি? জবাব দাও। নীলকণ্ঠ! চুপ কর শয়তান! তোমাদের সাথে যোগ দিয়েছে কতগুলো ওই সরকারি কর্মচারী। রেহাই পাবে না, রেহাই পাবে না হে মাতৃ। কি করে তোমার আদালতে তোমাদের বিচার হবে? আমি তোকে সাবধান করে দিচ্ছি বড় ধাম। পাকড়ামি আমি তো ছড়িয়ে দেবো। যা যা বেটা যা। নীলকণ্ঠ! এই বেটা, লোক সামনে কথা বল। আমি নিজের চোখে দেখেছি লরি পুলিশ টানছি ওই বড়নগরে গিয়ে বিক্রি করেছিস। এর আবার হ্যাঁ, তুই কি আমার ভক্তের পরীক্ষা নিচ্ছিস? আমার ভক্ত কিন্তু সীমাহীন নয়। এই এই বেটা, এত কথা কেন? হ্যাঁ, এত কথা কেন? এই ভগবানের নামে কি করে বলতো? কি বলবে ওই অগ্নিপতি চারতলা বাড়ি করতে যত মাল মশলা লেগেছে, এটা কি তোর বাবার টাকা? এই, বল চুরির মাল কিনা। বল বেটা, তোর বাপ মরা বাপের দিব্যি রইল। বল।
মামা বেশ মজা তো। ওরা ওরা সরকারি লোহা সিমেন্ট 2 হাতে চুরি করবে, আর আমরা দেখলেও বলতে পারবো না। নীলকণ্ঠ আসলে আসলে সমাজের রঙে রঙে মন ধরে গেছে। যেই যত বড় চোর সেই তত বড় নেতা। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম। কি বাণী? 10 বছর বাদে তুমি একজন নাম করা লিডার হবে। কি ব্যাপার মামা, হঠাৎ ওই বৃদ্ধ লোকটাকে তুমি খুন করার জন্য উদ্যত হলে কেন? শালার ভাগ্যটা ভালো যে তুই এসে পড়েছিস, নইলে শালাকে আমি মামা তুমি নাকি লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রলোক, কিন্তু তোমার মুখের ভাষা এরকম পুলিদের মতো কেন? আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসছিস? না না মামা না, তুমি ইতর হতে পারো তাই বলে আমি ছোট লোক হতে যাবো কেন? তুমি নাকি দাদুকে ঘাট ধাক্কা দিয়েছো? তোমার ভাগ্য ভালো যে আমি সেদিন বাড়িতে ছিলাম না। যদি বাড়িতে থাকতাম তাহলে যে হাতে তুমি আমার দাদুকে ঘাট ধাক্কা দিয়েছো সে হাতটা আমি কাপড়ে রাখতে দেবো। ঠিক আছে, আমারও মনে রইল, এর জবাব আমি মুখে দেবো না, কাজেই দেখিয়ে দেবো। ছোট্টবেলা থেকে একটা গোগ্র সাপ পুষেছি, আর সেই সাপ আমাকে ছবল ভাবতে আসছে। কিন্তু মনে রাখিস দেব, আমার নাম হেমাদ্রি মুখার্জি। মার খেয়ে মার হজম করতে পারে না, হজম করতে পারে। আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। অশুভ শক্তির কাছে জীবনে কোনোদিন আমি মাথা নত করিনি, আজও করবো না। যারা সরকারি কর ফাঁকি দিয়ে গড়ে তুলেছে আকাশের সোয়াবের দিকে, তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। একটা পয়সা হবে বাবা, পয়সা হবে, একটু ভাত খাবো, দুদিন পরে কিছু খাই, দয়া করে আমাকে আমি বড় অভাগা, এত ডাকি এত কাঁদি, তবু যমরাজের দয়া হয় না। এই বৃদ্ধ বয়সে আপনি ভিক্ষে করছেন কেন? আচ্ছা, কোনো ছেলে পেলে নেই আপনার? এই অদৃষ্টের ওপর কাউকে হাত নেই বাবা, নিয়তি কেন বাধ্যতে। প্লিজ আপনি কাঁদবেন না। মানুষের কান্না আমি সহ্য করতে পারি না। এই নিন রাজেশ্বর আমি বলে আশীর্বাদ করছি, জীবনে তুমি সুখী হবে বাবা। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি এতদিন হাসপাতালে ছিলাম, দুদিন হলো ওরা আমাকে বের করে দিয়েছে। এখন ওই ফুটপাতে পড়ে থাকি বাবা। আচ্ছা, আপনি শুনুন, আমি রোজ এই পথ দিয়ে অফিসে যাই। এই টাকাটা ফুরিয়ে গেলে আবার আবার আমি কিছু দেব, আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। আর শুনুন,
কম ভাড়ায় একটা ঘর দেখে নেবেন। এই ফুটপাতে থাকলে শীতে শীতে যে আপনি মরে যাবেন, শীতে যে আপনি মরে যাবেন। মেষমশাই, দেবব্রত আপনাকে কি বলে গেল? দেবব্রতকে সে কি আপনার নাতি শৈলেনের একমাত্র ছেলে? আমার দাদু ভাই, আমার দাদু ভাইয়ের কাছে আমি চিনতে পারিনি আমার দাদু ভাইকে চিনতে পারিনি। কত যুগ তাকে দেখিনি, কত সুন্দর হয়েছে দেখতে। সে কি বলে গেল আপনাকে? বলে গেল ভিক্ষা চেয়েছিলাম, এই টাকা দিয়ে বলে গেল হোটেলে খেয়ে নেবেন, আবার এই টাকা পরিয়ে গেলে এখানে এসে দাঁড়াবে। ফুটপাতে থাকলে শীতে মরে যাবে, তাই একটা খাওয়ার ভাড়া নিয়ে আপনি আমার সঙ্গে চলুন। তোমার সঙ্গে? হ্যাঁ, আপনি আমাকে এতদিন দেখেছেন অন্য বেশে, অন্য পরিবেশে। ওই সকল কাজ আমি ছেড়ে দিয়েছি, ট্রেনে হকারি করে নিজের পেটের ভাত জোগাড় করছি। যাবেন, যাবেন আপনি আমার সঙ্গে? এই বৃদ্ধের ভার তুমি তুমি কেন বহন করবে বাবা? আমার নিজের সন্তান আমার দিকে তাকালো না। চন্দ্রিমা আমার পশু প্রকৃতিটাকে কোষের চাবুক মেরেছে, আমার নবজন্ম হয়েছে। তার জন্য আপনাদের সবার কাছে আমি ঋণী। নিজের একমাত্র বোনকে আমি এই ঘুরে ধরে সমাজের বুকে হারিয়ে ফেলেছি। আমি আবার ফিরে পেয়েছি আপনার কন্যা চন্দ্রিমাকে। তোমার কথা আমি কিছু বলতে পারছি না বাবা। চন্দ্রিমা তো আমার মেয়ে, সে তোমাকে। আসুন, আসুন আমার সঙ্গে, আমি সব আপনাকে বুঝিয়ে বলবো। আজ তুমি আমার সন্তানের কাজ করলে, নইলে ঠান্ডায় হয়তো আমি মরে যেতাম। ঠান্ডায় আমি জীবন নদীর তীরে এসে দাঁড়িয়েছি। কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছা করে, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানুষের মাঝে আবার বাঁচিবার চাই। আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই, তুমি আমাকে নিয়ে চলো। তাই চলুন। ওই মাদ্রাজি মেয়েকে বিয়ে করে ঘরে এলে আমি ওকে ত্যায্য পুত্র করবো। দেশে কি বাঙালি মেয়ের অভাব? তাকে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বলে আমি দেখতে পারি, বলে আমি দেখতে পারি, তবে কোনো কাজ হবে বলে তবে কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। ছোটবেলা থেকে আমি ভীষণ জেদি। ছোটবেলা থেকে ও ভীষণ জেদি। তারপরে তারপরে তোমাদের কোনো ব্যবহার তোমাদের কিছু কিছু ব্যবহার ওর উপরে ছাপ পড়েছে। দাদা কিন্তু দাদা চাকরিকে বাড়ি দার্জিলিংয়ে পড়বার ইচ্ছে ওর ছিল না। জোর করে পাঠালে তোমরা, জোর করে পাঠালে তোমরা। জোর করে পাঠিয়েছিলাম বলেই হ্যাঁ জোর করে পাঠিয়েছিলাম বলে আজকের এই সরকারি আজকের এই সরকারি চাকরিটা পেয়েছে। এখানে থেকে লেখাপড়া করলে কেরানীগিরি উচ্চতলা। আজকে শৈলী আচ্ছা শৈলেন, বলুন। ষড়যন্ত্র
রবীন্দ্র, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মেঘনাথ সাহা, মেঘনাথ সাহা, আরো বাংলার বহু আরো বাংলার বহু কৃতি সন্তানেরাই জীবনে প্রতি- জীবনে প্রতিষ্ঠা পেয়েছিল। তারা কি সবাই করবে? তারা কি সবাই কনভেন্ট শিক্ষা লাভ করেছে? বাংলার বাদ বাংলার বাদ তারা আসুন সার আসুন সাহিত্যের স্কুলে পড়ে সাহিত্যের সাহেবদের স্কুলে পড়িয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথা ছেড়ে দিন। ওদের কথা ছেড়ে দিন দাদা, ওরা হচ্ছে ক্ষণজন্মা মহাপুরুষ। আসলে ওটা হচ্ছে মনের কমপ্লেক্স মনের কমপ্লেক্স। পয়সা থাকলে অনেক রকম বিলাসিতা করা যায়, এও এক ধরনের মানসিক বিলাসিতা। আপনি ওকে বুঝিয়ে বলুন দাদা, যদিও মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আমার এই বিষয় সম্পত্তি একটা কানা করি ওকে দেব না। ও ভয় তুমি দেবকে দেখো না। প্রথম কথা প্রথম কথা, তার মেয়েকেও বিয়ে করছে যার মেয়েকেও বিয়ে করছে তার ওই একটি মাত্র সন্তান। তার ওই একটি মাত্র সন্তান। কলকাতায় দুটো কলকাতায় দুখানা বাড়ি আছে ভদ্র। তাছাড়া তাছাড়া দেবুজা মাইনে পায় একটা মধ্যবিত্ত পরিবারের জন্য, ওটাই এনাফ। আর ও যা খুশি করবে তাই বলে ও যা খুশি করবে আর আমরা তার প্রতিবাদ করতে আর আমরা তার প্রতিবাদ পর্যন্ত বাবা মায়ের দাবি নিয়ে বাবা মায়ের কোনো দাবি নেই সন্তানের উপরে। একটা কথা বলবো, বলুন দাদা। রাগ করবে না তো? হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। নিজের মা বাবার জন্য নিজের মা বাবার জন্য তুমি কতটুকু করেছো? অনেক করেছি, প্রয়োজনের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত করেছি। গাড়ি করে কোনো কলকাতায় নিয়ে গাড়ি করে বদ্ধ গঙ্গা নাইতে পাঠিয়েছি, খাওয়া পড়া খাওয়া পড়ার অভাব রাখিনি। তোলা বাড়িতে চারতলা বাড়িতে করেছো, তার মধ্যে তার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না। তোমার বাবার জাতি উদ্দেশ তোমার বাবার যে নিরুদ্দেশ, তার জন্য তুমি কি করেছো? খোঁজ করেছি। না পেরে কি আর না পেলে আর কি করতে পারি বলুন? কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে, রেডিওতে অ্যাডভার্টাইজ করিয়েছিলে। কি মুশকিল, আমার সময় কোথায়? আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন দাদা। সময় ঠিকই ছিল, ছিল না তোমার আন্তরিকতা। দাদা কর্তব্য আর আন্তরিকতা এক বস্তু নয়। তোমার ছেলে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, নিজে খুঁজছে গোটা শহরটা, পুলিশকে ইনফরমেশন করছে, অথচ তুমি দেবুর বিয়ে নাকি হয়ে গেছে দাদা? কেউ পারে বলতে পারে মানে হতে পারে মানে? নিজে তুমি দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে থেকে ওদের রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছো, দাদা হয়ে, দাদা হয়ে। তুমি এত বড় শত্রুতা আমার সঙ্গে? আমার একমাত্র সন্তান আমার একমাত্র সন্তান। অযোধ্যায় উত্তরা তুমি অযথায় উতলা হচ্ছ সুরমা। বিয়ে এখনো হয়নি বিয়ে এখনো হয়নি, 7 দিন আগে নোটিশ দিতে হয় 7 দিন আগে নোটিশ দিতে হয়, তাই ওরা দিয়েছে তাই ওরা দিয়েছে। এবং দুজন সাক্ষী দরকার এবং দুজন সাক্ষী দরকার। তাই শ্রীমান তাই শ্রীমান আমার নামটা ঢুকিয়ে দিয়েছে। তুমি তুমি ওকে একটু বুঝিয়ে বলো না দাদা। এই বিয়ে হবে না এ বিয়ে হবে না, হতে পারে না। তাই ব্যারিস্টার চ্যাটার্জিকে আমি কথা দিয়েছি, কথার খেলাপ। কথা খেলাপ হয়ে গেলে এই সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। সাতটার মধ্যে আসতে বলেছি। আমার মনের অবস্থা দাদা, দাদা গো, আমার মনের অবস্থাটা তো তুমি বুঝতে পারছো দাদা। এই ছেলের জন্য আমি জীবনে কি না করেছি, আর সেই ছেলে আমাকে মা বলে না। এই কথা আমি কি করে বলবো? শুধু কি তাই, একটা কলাই করা থাল আলমারিতে যত্ন করে রেখে দিয়েছে। বলেছে 10 বছর বাদে আমরা যখন বুড়ো বুড়ি হব তখন নাকি দেবর বসে আমাদেরকে খেতে দেবে। তুমি বাবা দাদা, এই কথাগুলো কি সহ্য করা যায়? তুমি হাসতে পারছো দাদা, কান্না আমার বুকটা চট্টর করে ফেটে যাচ্ছে। আসতে পারি না তো? মামা বাড়িতে এসে ফর্মালিটি দেখাচ্ছে। আয় ভিতরে আয় আয় ভিতরে আয়। দেয়া যাবে না। কোনো কিছু প্রয়োজন হতো না। তোমার ভাই আমাকে ওয়ার্নিং দিয়েছে আমি যেন তোমাদের বাড়িতে না আসি। ওর কথা বাদ দে তো। তোর মা কি বলছে তাই শোন। বাড়ি বলতে যাচ্ছি বাড়ির মধ্যে যাচ্ছি, যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাস আমার সঙ্গে দেখা করে যাস। তোর সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ কি ব্যাপার, কিছু বলবে? দেবু, লক্ষ্মী
লক্ষ্মী বাবা আমার। ওই তুই মাদ্রাজি মেয়েটাকে বিয়ে করিস না বাবা, তাহলে এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ওরা প্রচুর দেবেন থবেন, মেয়েটিও বিয়ে পাস, অপূর্ব সুন্দরী। আমি 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 না বাবা, আপনাকে মিনতি করছি। আমার মধ্যে চুনকালি লেপন করে দিস। তোকে ঘিরে আমার অনেক আশা, অনেক স্বপ্ন। তবু আমার সিদ্ধান্ত কিছুতে আমি বদল করতে পারবো না। বাবা বা গুরুজন তাদের মনে দুঃখ দিতে নেই বাবা। মা তোকে কথা দিয়েছে, তার মর্যাদা তোমার রাখা উচিত। তোমার মা বাবা তোমার গুরুজন না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে তাদের প্রাণে তুমি ব্যথা দিচ্ছ কেন? কেন কেন তুমি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো? কেন তাদের সামনে তুলে দিয়েছো অশ্রদ্ধার অন্ন? কেন কেন তাদের চোখে তুমি দিবারাত্র জল ছড়াচ্ছ বাবা? দেবু কথাই বলে আপনি আচারী ধর্ম বরকে শেখায়া। তুমি নিজের মা বাবাকে অশ্রদ্ধা করে কোন লজ্জায় তুমি বলছো গুরুজনকে অশ্রদ্ধা করতে নেই? বাবা রে, ও বাবা, আমরা যদি কোনো ভুল করে থাকি তুই কি তা শোধ দিবি বাবা? এই জন্যই কি ছেলেবেলা থেকে আদর যত্ন করে তোকে বড় করে তুলেছিলাম। ঠিক ঠিক এই প্রশ্নটাই যদি দিদা আমার বাবাকে করে, তোমাকে করে, পারবে পারবে এই প্রশ্নের জবাব তোমরা দিতে? বৃদ্ধ জীবনে গাঙ্গুলি কি কোনোদিন স্বপ্নে ভেবেছিল তার শিক্ষিত কৃতবিদ্য সন্তান তার মনে ব্যথা দেবে? এরা কি কোনোদিন ভাবতে পেরেছিল যেই ছেলে বাবা মায়ের সুখের জন্য নিজে পর্যন্ত বিয়ে করতে রাজি ছিল না, সেই ছেলের আমলও বদলে যাবে? কাকা মনে কি কোনোদিন ভাবতে পেরেছিল? দেবু দেবু তুই তুই চুপ কর বাবা, তুই একটু চুপ কর। তোমাদের কীর্তি কাহিনী বলতে গেলে বিরাট একটা মহাভারত হয়ে যাবে মা। একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, কাঁদালে কাঁদালে কাঁদিতে হয়, না হয় অন্যথা। তাহলে আমাদের উপর কোনো কর্তব্য নেই তো? কর্তব্য? কাকামণি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দাদু ভাই, আমার দাদু ভাই পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে। যারা নিজেরা গুরুজনের অবহেলা করছে তাদের মুখে কর্তব্যের কথা মানায় না, কিছুতেই মানায় না। সরবাব তোমার জন্য, হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আমার ছেলে রাপিক দিয়ে গেছে। বারবার বলেছি তোর সামনে বাবা মাকে কিছু বলো না, এখন খেলা সামলাও। আমি হ্যাঁ তুমি তুমি তো বাবাকে শুকনো রুটি খেতে দিয়েছ, মাকে তাই। আমি কিছু বলতে গেলেই আমাকে তুমি ধমক দিয়েছ। অনন্তকে টাকা দিতে চেয়েছিলাম, সেটাতে বাধা দিয়েছিলে তুমি। তো হ্যাঁ, তোমার মতো অলক্ষে এই সংসারে হয়ে আসবে, এই সংসারে কখনো সুখ শান্তি তালাক দিয়ে দে। সবাই আমাকে দোষ দেয়, তত দোষ এখন বলে আমার। আমি কি করেছি বলেন তো? একতরফাই কি শুধু আমার দোষ? ওনার কোনো দোষ ছিল না? কথা বলে যত দোষ নন্দ, এখন আমারই তো সব দোষ হবে। হয় হোক, আমিও সেই
নিত্য ধর্ম করতেছি। আগে চন্দ্রিমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না, শুধু বলে আমার দেহে অনেক ক্লেদ, অনেক কালিমা, গঙ্গায় স্নান করলেও নাকি তার দেহ শুচি শুদ্ধ হবে না। রাশির পাকড়া করতে পাঠিয়ে দাও। সেদিন এত করে মা লক্ষ্মী, তুমি না করেছো নিজের ইচ্ছাই করেছো, নিজের ইচ্ছার বিরুদ্ধেই করেছো। বলি ও নিয়ে মন খারাপ করো না। আমিও তো বুঝিয়েছি, কিন্তু ওর সেই বারবার একই কথা। আমার সর্বাঙ্গে দগদগে ঘাল, এই অপবিত্র দেহ নিয়ে কোনো শুভ কাজ করা সম্ভব নয়। এটাও এক তুমি এক কাজ করো, গান তো দোকান বন্ধ করে আমার জানাশোনা একটা রেখে দিয়ে যাও। দেখি উনি কি বলেন। বেশ, তাই যাবো। কি একটা কেচে নাকি 6 মাস তার জেল হয়েছিল, দিনে আগে সে নাকি জেল থেকে ছাড়া পেয়েছে। ভাবতেও আমার ঘৃণা হয়, ও আমার সহোদর ভাই অসভ্য। হ্যাঁ, অসভ্য এমনই পিচ্ছি, বারবার ফসলে আর রক্ষা নাই। বিবেকের দেওয়ালে ফাটল ধরলে কোনো মনে আসবে না। ছেলেটা খারাপ জানেন, পরিবেশী ওকে ওই নরকের মধ্যে ঠেলে দিয়েছে। দোকানের দিকে যাবেন কি একবার? চলো যাওয়া যাক। মোটামুটি লাভ হয়েছে আগে, হ্যাঁ 1000-2 টাকা আমার লাভ হয়েছে। এবার লঙ্কা কিনে রাখো, লঙ্কার দাম হুড়ুর হুড়ুর করে বেড়েছে। 1000 টাকা লঙ্কা কিনে রাখো, তাতে লাভ হবে। আগে আপনি যা আদেশ করবেন ঠিক আমি তাই করব। আদেশ নয়, আদেশ নয়, এ হচ্ছে আমার বিজনেস পলিসি। এখন কোন মাল স্টক করতে হবে সেই পলিসি থাকতে হবে। চেষ্টা থাকলে হাত করে থেকেও বসা যায়। চলো সত্যি বিলাস বাবু, আপনার ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। আপনার অনুগ্রহে আমি নতুন করে বাঁচার সন্ধান পেয়েছি, নতুন করে বাঁচার। এই পথেই পায়ে হেঁটে আসবে, যদি সাবান করে দিতে পারো 1000 টাকা পাবে। তবে সাবধান, পুলিশের হাঙ্গামা যেন না হয়। আপনি বেফিরিক থাকুন। বাবু সিংহের ছুরি বিফলে যাবে না। লেকিন 1000 নয়, 2000 রুপিও দিতে হবে। 2000 আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে छोड़ दीजिए, जान लेना उसकी असली है। आज किसको चोर मान दीजिए तो मैं हो 2000 रुपया देंगे। আমার কথা বলি দাও, আমরা হলাম লেখাপড়া জানা ভদ্র সন্তান। তোমার কথাই কথায়, তোমরা কথাই কথায় ছুরি চালাতে পারো, কিন্তু আমরা তো পারি না। अब भगवान लग रहा है। देंगे तो बढ़ेगा, चौका-चौक काम बढ़ेंगे, चौका-चौक काम बढ़िए चले जाएंगे। नहीं तो ঠিক আছে, ঠিক আছে, 1500 लेंगे।
একবার পুচুঙ্গে বাবুজি বললেন ছোকরার সাথে আপনার দুশ্মনীটা কি? আপত্তি লড়াই এখানে কইলে কি লোকটা হচ্ছে মহাপাজি, বুঝলে? পাড়ার মেয়েরা ওর ভয়ে পথ চলতে পারে না। মেয়েটা হচ্ছে আমার আয়কর অফিসে চাকরি করে, বাপ মায়ের অমতে একটা আত্মাছি বিয়ে করেছে। তুমি বলো তো ভাই, এতে কি বাপ মায়ের মনে আঘাত লাগবে না? এ তো জরুর লাগবে। ও তো আসছে, চলো আমরা এই ঝোপটার পাশে গিয়ে লুকিয়ে পড়ি। মোট কথা এমন ভাবে কাজ করবে বাঁচা ধন জানো মায়ের কোলে ফিরে যেতে না। তোমার কষ্ট হচ্ছে না তো দিদা? আরে না রে দাদু ভাই, তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে ওই স্বর্গে চলে যেতে পারবো। আরে বেঈমান, নিজের বিয়েটা তুই নিজেই ঠিক করলি। আরে এদিকে যে আমি রইলাম আমার আশায় মানে পরে তো দাদু তো পালিয়ে গেছে, আমার এখন স্বামী চাই। ও আমি ভাবলাম, বুঝতে পেরেছো, আমি ভাবলাম তুমিও বোধ হয় মায়ের মতো আমার জন্য কোনো পাত্রী জোগাড় করে রেখেছো। এই শোনো 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 দিদা, প্রতিজ্ঞা করো, তোমার রামচন্দ্র অল্প সময়ের মধ্যে ফিরে আসছে দিদা। খবর পেয়েছিস? না, আমি খবর পাইনি দিদা, তবে আমি শীঘ্রই পাবো। সবকটা কাগজে আমি ছবি ছাপিয়ে দিয়েছি। পুলিশের মিসিং স্কোয়াডেও আমি খবর দিয়েছি, রেডিওতে অ্যানাউন্স চলছে। হ্যাঁ দেবো। আমার ওই আমার দাদু মানে আমার সঙ্গে ইংরেজিতে কাট কাট করে কথা বলে। দেখিস দাদু ভাই, আমি না আচ্ছা তুমি নির্ভয় থেকে তো যা। রত্না ইংরেজিতে কথা বলে না। আরে বাবা, বলে না দিলে তুমি বুঝতেই পারবে না যে ও মাদ্রাজি মেয়ে, শান্তিনিকেতনের ছাত্রী ছিলেন। আরেকটা সমস্যা আছে, কেন সে নাকি ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। কেন আপনি দেখতে বলুন, ও যদি মাদ্রাজি বিয়ে করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। বলছিলাম কি দাদু ভাই, এই বিয়েটা কি তোর না করবেই না? মা বাবার মনে দুঃখ দিয়ে তুই শান্তি পাবি। দেখো দিদা, তোমার যদি রাগ থাকে তাহলে তুমি আমাকে বলো, আজই বিয়ের নোটিশটা আমি ক্যান্সেল করতে পারি। কিন্তু মা বাবার অহেতুকতার কাছে আমার ভালোবাসার আমি অপবিত্র করাতে দেব না। কোন মুখে আমার মা বলে যে আমি অন্যায় কাজ করেছি, আজ তার চোখে জল ঝরছে। কিন্তু যেদিন তোমার বুকে থেকে আমাকে কেড়ে নিয়ে আমাকে দার্জিলিং
সেদিন তো তোমার দিকটা তারা একবার চিন্তা করে দেখেনি। তখন হয়তো বোঝেনি দাদা, আজ বুঝতে পারছে, তাই উন্নতা তুমি বলতে পারো দিদা, তুমি বলতে পারো কোন উন্নতপের বিনিময়ে আমি ফিরে পাবো আমার হারানো শৈশব? কোন উন্নতপের বিনিময়ে আমি ফিরে পাবো আমার কাকামনের শান্ত? কোন উন্নতপের বিনিময়ে আমি ফিরে পাবো তোমাদের ভাগ্য? যেদিনই যাই মাথা করতেও সেদিন আর ফিরে আসে না দিদা। শৈশব কৈশবের অশ্রু ছড়াচ্ছি তুই, আজ আমি ভুলতে পারছি না দিদা। দার্জিলিং গিয়ে আমি 3 দিন খাইনি, শুধু বসে বসে কেঁদেছি। তোর ভালোর জন্যই তো ওরা তোকে দার্জিলিং পাঠিয়েছিল। আবার তুমি ভুল করলে দিদা, আমার ভালোর জন্য নয়। ওরা আমাকে দূরে সরে রেখেছিল অন্য একটা কারণে। অন্য কি কারণ? আছে দিদা, আছে। সন্তান হয়ে সে কথা আমি মুখ উচ্চারণ করতে পারছি না, লজ্জায় মাথাটা আমার নুয়ে আসছে। 10 বছরের মধ্যে বাবা এত অর্থের মালিক হলো কি করে তুমি জানো দিদা? কেন? কন্ট্রাক্টারি করে। কন্ট্রাক্টারি করেছো নিশ্চয়ই দিদা। প্রত্যেকটা কন্ট্রাক্টারের মধ্যে লুকিয়ে আছে অনেকে ক্লেদ, অনেকে কালিমা। তোমার বৌমা মানে আমার মা পার্টিতে নাচতে যাচ্ছিল, তোমার কি মনে আছে? বলতে আমি চাই না দিদা, বলতে আমি চাই না। তবু ওই অবচ্যতা মন থেকে ঘৃণাগুলো বুকের মধ্যে থেকে কিলবিল করে খাচ্ছে কতগুলো কুকুরও সাপ। শত চেষ্টা করে ওদেরকে আমি তাদেরকে শ্রদ্ধা করতে পারছি না দিদা, আমি তাদের শ্রদ্ধা করতে পারছি। ভদ্রভাবে ওখানে দাঁড়িয়ে ভদ্রভাবে আমার সঙ্গে কথা বলো। ধাক্কা আমি দেইনি, ধাক্কা দিয়েছো তুমি। নিজে ধাক্কা দিয়ে আবার আমাকে দিদা না, কোনো অশুভ শক্তির কাছে জীবনে আমি কোনোদিন মাথা নত করি, আর আজ এই মুহূর্তে আমি মাথা নত করবো না। এখনো বলছি ছুরিটা ফেলে দাও। কি হলো? ছুরিটা ফেলে দাও, ছুরিটা ফেলে দাও বলছি। আমি তোকে মারুঙ্গে। ছুরিটা ফেলে দাও বলছি। আমার সর্বস্ব দিয়ে হলো আমি যে তোমাকে বাঁচিয়ে তুলবো দিদা। আমার স্নেহের ইচ্ছা আমি এমনি ভাবে ছড়ে ফেলতে পারি না।
আমার শেষ বিনোদী দাদু ভাই, মা বাবার মনে দুঃখ দিস রে দাদু ভাই, তোরা আমাদের সঙ্গে যে ব্যবহারই করে থাকুক না কেন, বড় জ্বালা দেবো, বড় জ্বালা, এই বুকটার ভিতর বড় জ্বালা। এই মুহূর্তে তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। আমার জীবন থাকতে আমি তোমাকে এভাবে ছেড়ে যেতে দেব না দাদা। তারপর তুমি আমাকে যা আদেশ করবে সে আদেশ আমি মানলাম। মা মা আমি কিছুদিনের জন্য বাইরে যাব। বাইরে যাবি কেন? সব কাজের কৈফিয়ত তোমাকে দিতে হবে। দরকার না থাকলে কেউ বাইরে যায় না। কথা ছিঁড়ি দেখা এই আমার খিচে উঠছিস কেন? কোথায় যাচ্ছিস, কবে যাচ্ছিস, কেন যাচ্ছিস? কত কিছু জানার তোমার দরকার নেই। আমার জিনিসপত্রগুলো তুমি গুছিয়ে রাখবে, আমি সন্ধ্যাবেলা চলে যাবো। আর কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করবে হেমা তুই কোথায় গেছে, সব বলে দেবে আমি জানি না। সব কথা বলবি না? না, তোদের ব্যাপার স্যাপার বুঝি না বাবু। এক মাস বাদে তোর ছেলে অন্তর্গ্রাম, আর আজ বলছিস বাইরে যাও। তাও কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস কিছুই বলছি না। তোদের যা খুশি কর, আমি কিচ্ছুই জানি না। দিদির শাশুড়ি নাকি হাসপাতালে মারা গেছে। মা এই মরবে না, এত পাপ কখনো ধর্মে ওই দেব ফিরে আসার পর থেকে ওই মাকে সাত খাওয়া করে রাখি। শুধু মাকে খেতে দেয় না, পড়তে দেয় না, জ্বালা যন্ত্রণা দেয়। আরে মিথ্যে কথা বলা শাস্তি ভালো হয়েছে ওই মাকে মরেছে আমার হাড়ে। স্কাউন্ডার থেকে বললাম এক আর করলে আর সারা বুড়িটাকে মারার আমার কি প্রয়োজন ছিল? এখানে থাকা একদম নিরাপদ নয়। কালকে আমি পশ্চিমে চলে যাব। পুলিশের ঝামেলা মিটে গেলে আবার এখানে ফিরে আসবো। পুরো পুলিশের বাবার সাধ্য নেই যে আমাকে সন্দেহ করে। তাড়াতাড়ি পালাও। দুঃখ আর কিছু নয় শৈলে, দুঃখ এই জন্য যে মৃত্যুটা হলো অপঘাতে। মা বাবা কারো চিরদিন বেঁচে থাকছে না। তাছাড়া বয়স হয়েছিল। অ্যাটেম্পটা নাকি দিয়েছিল দেবুর উপরে। মা নাকি দেবকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণটা হারালেন। তাহলে বুঝতে পারছো উনি কতখানি দেবকে ভালোবাসতো। আমি হরফ করে বলতে পারি শৈলে, মায়ের মা যা করলে তুমি আমি বা সুরমা এতটা সাহস পেতাম না। মার কথা মনে পড়লে, হ্যাঁ দাদা, মার কথা মনে পড়লে সত্যি সত্যি আমার কান্না পায়। মাকে জানো দাদা, মাকে আমি এত কষ্ট দিয়েছি, কখনো মা মুখ ফুটে আমাকে কোনো
শরীরে মরবার সময় বলে গেল বাবাকে খুঁজে বের করিস, আর যদি পারিস নুরুটার ভালো একটা চিকিৎসা করাস। দেবর হাত ধরে বললে মা বাবার মনে দুঃখ দিচ্ছে বাবা। অথচ আমরা ভাবতাম মা বাবা হয়তো দেবুকে আমার বিরুদ্ধে উত্তেজিত করে তুলছে। আচ্ছা কাকামানি এসেছিল? ধরেন হাসপাতালে নেই। না মামা, কাল আমি হাসপাতালে গিয়েছিলাম, অনেকে বুঝিয়ে এসেছি, বললে মায়ের শেষ কাজ আমি দেখতে পারবো না। আমি বললাম তুমি একটু সুস্থ হও, ডাক্তার বাবুকে বলে আমি যে কোনো মুহূর্তে, আমি যেভাবেই হোক আমি দুদিনের ছুটি নেব। সকালে আমি ফোন পেলাম, কাকামণি বেড়ে নেই। কোথায়? তুই একবার থানায় ফোন করে আমি বলে দিয়েছি বাবা, তুমি মামাকে নিয়ে তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। আমি একটা গাড়ি নিয়ে আমি এক্ষুনি বেরোচ্ছি। কি ব্যাপার বলতো? এখানেই বলো না, একটু গোপনে বলতে চাই। মানে আপনাকে যেন কোথায় যেন আমি দেখেছি। আমাকে মানে আমি তোর পিসিমার দেবর। একটু বাইরে আসবে শঙ্করদা? যাচ্ছি, চলো। দেবো একটু অপেক্ষা কর, একসঙ্গে আমরা বেরোবো। শুনে আসছি পল্টু কি বলতে চাই। এসো পল্টু। জানো বাবা, জানো ওই লোকটির কণ্ঠস্বর আমার যেন খুব পরিচিত মনে হচ্ছে, কিন্তু কোথায় যেন দেখেছি আমি ঠিক মনে করতে পারছি না। কাল যে লোকটা তোকে ছুরি মারতে এসেছিল সে কি বাঙালি? পোশাকে ছিল পাঞ্জাবি, তবে আমার দৃঢ় বিশ্বাস বাবা পাঞ্জাবি সে নয়, কারণ পাঞ্জাবির মতো উচ্চারণ তার ছিল না বাবা। আমিও বুঝতে পারছি না ওই লোকটা হঠাৎ তোর উপরে চওড়া হয়ে উঠলো কেন? লোকটার উদ্দেশ্য কি ছিল? আমার মনে হয় বাবা উদ্দেশ্য ছিল পূর্ব পরিকল্পিত। আমাকে খুন করার জন্যই কেউ ওকে পাঠিয়েছে, নইলে আমি ধাক্কা দিইনি। অথচ সে আমাকে বললে ধাক্কা দিলে কেন? তুমি একবার হিমাদ্রিকে আমার কাছে ডেকে দাও, বলবে এক্ষুনি যেন আমার সঙ্গে দেখা করে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তাহলে হেমুকে ডেকে দিয়ে বেরিয়ে পড়ছি। আমি বাড়িতে গিয়ে গাড়ি নিয়ে নুরুর খুঁজে বেরোবো, আপনি দেবুকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। আপনিও আমার ঘৃণা লাগছে, একটা খুনি আমার ভাই। আচ্ছা কি ব্যাপার মামা? একটু অপেক্ষা কর, সব জানতে পারি। হয়তো পিছিয়ে যাবে না তো? শঙ্করদা, আমি অমানুষ হয়ে গেছি ঠিকই, কিন্তু বিবেক মনুষ্যত্ব এখনো বিকিয়ে দিইনি। দেবুকে আমি চিনতাম না। তোমার ভাই বললে লোকটার উৎপাতে নাকি পাড়ার মেয়েরা বেরোতে পারছে না, তাই তাকে শেষ করে দিতে পারলে আমি খুন করতে চাইনি রে দেবু, আমি খুন করতে চাইনি। হঠাৎ এই ঘটনাটা ঘটে গেল। তবে বিশ্বাস করুন, আমি সারা রাত আমি ঘুমাতে পারিনি। চোখ বুঝলেই চোখের সামনে ভেসে উঠছে আপনি তাহলে পাঞ্জাবির ছদ্মবেশে? কিন্তু আমার এই পশু প্রকৃতিটাকে জাগিয়ে দিয়েছিল হিমাদ্রি। আমি ফাঁসির দড়িতে ধরার জন্যই প্রস্তুত হয়ে গেছি। বিবেকের জন্য যুদ্ধ করে আমি কত বিক্ষত হয়ে গেছি রে দেব। একজন নিরপরাধ বৃদ্ধাকে। দাদা,
তুমি কি আমায় ডেকেছো? এই ভদ্রলোককে চিনিস? না তো। বাবু সিং নামে কোন পাঞ্জাবি গুন্ডার সঙ্গে তোর পরিচয় আছে? বাবু সিং পাঞ্জাবি গুন্ডা? কার সঙ্গে কি যে কথা বলো দাদা, ঠিক নেই। আমি লেখাপড়া জানা ভদ্র সন্তান, একটা গুন্ডার সঙ্গে আমার কি সম্পর্ক থাকতে পারে? বাবু সিংকে তাহলে তুই চিনিস? একদম না। মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, আমি প্রমাণ করে দেব। বাবু সিংকে আপনি চেনেন, শুধু চেনেন না, আপনি টাকা দিয়েছেন ওই দেবুকে মারবার জন্য। যদি তোর মুখ ছেড়ে দেবো হারামজাদা, এত বড় স্পর্ধা তো আমি চুপ চুপ সারাম। দাদা আমি একটু বেরোচ্ছি, 12:20 আমার ট্রেন, হয়তো 2-4 দিন দেরি হবে আমার ফিরতে। দাঁড়াবার সময় নেই, 12:03 ট্রেন। দাদা বলছি তো সময় নেই। সময় নেই পাতি, সময় নেই তো, সময় নেই। রাজি ছোট বদমাইশ, এত বড় দুঃসাহস তো! তুই দেবুকে মারবার জন্য গুন্ডা পাঠিয়েছিস? চল থানায় চল। থানায় যাওয়ার আগে আমি শেষ করব। চলো হিমাদ্রি বাবু, একসঙ্গে ফাঁসির দড়ি গলায় পড়ে আমরা প্রাণের প্রায়শ্চিত্ত করি। কোথায় নিয়ে যাচ্ছি বাবা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দাদা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তুমি একটি রত্নঘর ভাবা, তাই তোমার এই রত্নটিকে বাইরে রাখতে সাহস? আজ দেবুকে খুন করবার জন্য গুন্ডা লাগিয়েছে, কাল আমার গলা কাটবার জন্য প্রস্তুত। ওরে হতভাগা, ওদের তোর মায়ের পেটে ভাই, ভাইয়ের গলায় তুই ছুরি বসাবি? এমন নিষ্ঠুর, এমন পাষাণ তুই। তোর প্রাণীকে একটু দয়া মায়া কিছুই নেই। ভাইয়ের চেয়ে বড় হচ্ছে কর্তব্য। আমার রহস্যকে হত্যা করেছে এই নরমস, ওকে আমি মার্জনা করতে পারবো না। ও যাকে খুন করেছে, তাকে আমি তোমার চেয়ে শ্রদ্ধা বেশি করতাম। চলে আয় শয়তান, চলে আয় পড়তো। বেরোবে না, বেরোবে না, বেরোবে না, বেরোবে না, বেরোবে না। ওরা বেরোবে বেরোবে। বেরোবে না, বেরোবে না। ওরা জমের আরুচি, ওই ওরা জম করে চোখে দেখে না। এই যে শোনো, আসলে বুঝতে পেরেছো, আসলে তোমার আত্মসম্মান জ্ঞান কিছু নেই। আমি একদিন বলেছিলাম না, তোমার যদি আত্মসম্মান জ্ঞান থাকতো তাহলে তৃতীয়বার তুমি আমাদের বাড়িতে আসতো। 3 দিনের মধ্যে বুঝলি, 3 দিনের মধ্যে তোর মা কোন খালি হবে হবে হবে। মা তুমি এত অভিশাপ দাও আমি ধরেছিস আমার সোনার সংসারটা একবার চালিয়ে পুড়িয়ে থাকা। যেমন কর্ম তেমন ফল।
দেখি নাই আমাকে বাঁচাবার জন্য নিজেই জীবন আমার প্রাণটাও চলে যেতে পারে মা তুই আমাকে ঘৃণা কর বাপি, তুই আমাকে ঘৃণা কর। আমি রাক্ষসী, আমি পিশাচী, আমি সর্বশক্তি। মাগো মাগো কেঁদো না মা, কেঁদো না। আজ যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতে আমি ধন্য, তাতে আজ আমি গর্ব। চলো মা চলো, একটা কথা মনে রেখো, কাঁদালে কাঁদিতে হয়, না হয় অন্যথা। হ্যাঁ রে বোন, আমি ঠিকই বলছি। মাসিমার মৃত্যুর খবর যখন আমি তার কাছে বললাম, সে কেঁদে হাউমাউ করে উঠলো। আর কি বললো জানো? বললো এমনটি তো হবার কথা ছিল না। উনি আবারও আমাকে বললেন এমনটি তো হবার কথা ছিল না। বিমলা আমাকে একা ফেলে চলে যেতে পারেন না। উনি আমাকে নিষেধ করেছিলেন। উনি আমাকে বলেছিলেন আমি একটু নিরিবিলি থাকতে চাই, ওদের কাছে আমার পরিচয় দিও না। চন্দ্রিমা, আমি তোকে বোনের মতো স্নেহ করি। আমার বোন আমাকে বাঁচাবার জন্য যুগ যুগান্তর গহ্বর অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল। আমি তাই বেপরোয়া হয়ে গিয়েছিলাম। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে সমাজে নারীর দুর্বলতার সুযোগ নিয়ে একদল পশু উশৃঙ্খল কাজ করেছে, আমি তাদেরকে নরকে পাঠাবো। অনেক মেয়ের সর্বনাশ আমি করেছি, অনেক সৎ চরিত্রকে আমি নরকের মধ্যে নেমে এনেছি। তোর আত্মত্যাগের কাছে আমি আমার এই পশু প্রবৃত্তিটা হার মেনেছিলে বল। তুই তোর স্বামীকে বাঁচাবার জন্য যে কাজটা করেছিস, আমাকেও ঠিক অসুখের হাত থেকে বাঁচাতে গিয়ে আমার বোন রানীও ঠিক ওই কাজটি করেছিল। ও কিছু নয়, আমি একটাকে হারিয়েছি, আমি তোকে হারাতে পারবো না রে বোন। একটা বিরতি রাখবি না দরকার। পরের দিনকে তুই আমার তাই হবে দাদা, তোমার মুখ চেয়ে আমি আবার বাঁচার চেষ্টা করব। এই অসুচি দেহটাকে সুচি সুন্দর করে তুলতে তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। ভগবান তোর প্রতি শান্তি বর্ষিত করুক, তোর মনে সব শক্তি নেই। ওই দিকটা ঠিক আছে, হয়তো বা কাকাবাবু ওই শাসনের দিকেই এসেছে। আমারও মন তাই বলছে, চলো দাদা এগিয়ে যাই। ও কিছু নয় রে। আচ্ছা আচ্ছা বাবা, স্বর্ণেন্দুরা কে? আমার এক বন্ধু, দাদু তার বাড়িতে ছিলেন, অথচ তিনি আমাদেরকে খবরই দিলেন না। বাবাই নাকি নিষেধ করেছিলেন। মামাকে নিয়ে গোটা শহরটা না পেলাম দাদুকে, না পেলাম কাকামণিকে। আচ্ছা বাবা, আচ্ছা হঠাৎ স্বর্ণেন্দু বাবুর বাড়ি থেকে আমার দাদু পালালেন কেন?
আসে আমরা খবর পেয়ে ধরে নিয়ে আসি, এই ভয়ে হয়তো আমারও তাই মনে হয় বাবা। কিন্তু কথা কি জানো বাবা, দাদুর চেহারাটা আমার ঠিক মনে পড়ছে না। যদি হঠাৎ কোথাও দেখে ফেলি হয়তো হয়তো আমি চিনতে পারবো না। তুই তাকে বাড়ি এসে দেখেছিস বাপি? দেখেছি। হ্যাঁ, কবে, কোথায়? একদিন নাকি পথে তোর সঙ্গে দেখা হয়েছিল, তুই অফিস থেকে ফিরছিলি। হ্যাঁ। তুই নাকি বাবাকে 10টা টাকা ভিক্ষিয়ে দিয়েছিস। কি শোনালে বাবা, তুই কি শোনালে? আমার দাদুকে আমি নিজের হাতে ভিক্ষা দিয়েছি। আমি কখনো স্বপ্ন ভাবতে পারিনি বাবা, লক্ষপতির পিতা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। ছি বাবা, ছি। দেবু, আমাকে তুই কথা বলবো না? মানে আজ বুঝতে পারছি আমি কি জিনিস হারিয়ে ফেলেছি। তাপের আগুনে আমার বুকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার মা আমার জন্য কত দুঃখ কষ্ট সহ্য করেছে। আর আমি যিনি গেছেন তিনি তো আর ফিরে আসবেন না বাবা। আমরা তাকে তো আর ফিরেও পাবো না। কিন্তু যিনি আছে তাকে খুশি করে বাড়িতে নিয়ে আসি চলো। বাবরে বাপি হয়তো মনের লোকে আত্মহত্যা করেছে, হয়তো আমাকে পাশ্চিত্য করার সুযোগ না দিয়ে। বাবা, আমার মন বলছে দাদু শ্মশানে এসেছে, দিদাকে সৎকার করা হয়েছে। হয়তো জীবনের শেষ প্রীতি জানাতে দাদু সেই শ্মশানে এসেছে। আমার মন বলছে আমার দাদু নিশ্চয়ই শ্মশানে এসেছে। হবে দেবো, চলো আমার সঙ্গে আয়। মাগো, মা, আমি আসছি মা, আমি আসছি। তোমার কোলে ঘুমাবো বলে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি। কত যুগান্তর ধরে তোমাকে আমি দেখিনি মা। আমি আজ শেষ দেখা দেখতে এসেছি। এই বিংশ শতাব্দীর জঞ্জাল আমরা এমনি ভাবে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে যাব। মা গো, মাটির লিখে রেখে যাবো শত শত তরুণের রক্তের অবক্ষয়, করুণ ইতিহাস। দাক্ষিণ্য পেল না, সমাজের শুভেচ্ছা পেল না, যারা রক্ত ছড়িয়ে গেল তারা কারা? তুমি, আমি, আরো অনেকে, আরো অপেক্ষা করো নরর মা, আমি আসছি। 40 বছর আগে এক সঙ্গে দুজনে জীবন আরম্ভ করেছিলাম। আজ আমাকে জীবন নদীর তীরে দাঁড় করিয়ে তুমি একা ছুটে যাবে না। তা হবে না নরর মা,
তা হবে না। আমি আসছি। কে রে? কে এমন ভাবে মাটিতে শুয়ে আছে? আমার মতো তোরও বুঝি কেউ নেই পৃথিবীতে? আমাকে একটু জল দিতে পারো? জল? কে বাবা তুমি? এই কণ্ঠ পরিচিত বলে মনে হচ্ছে। কে বাবা তুমি এভাবে শুয়ে আছো? কে? নুরু, নুরু! নুরু? বাবা, নুরু? বাবা, বাবা, আমি চলে যাচ্ছি বাবা। পুঞ্জীভূত ব্যথা নিয়ে এই পৃথিবীর মায়া কাটিয়ে আমি চলে যাচ্ছি বাবা। না, না। আগে যাবো আমি, তারপর যাবি তোরা। এটাই তো প্রকৃতির নিয়ম। ওরে 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 আমাকে তার উপর অভিমান করে তুই চলে যাবি। আমি তোকে যেতে দেবো না। আমি 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 তোকে ভিক্ষে করে বাঁচিয়ে তুলবো। আমি আমি ভিক্ষে করে বাঁচিয়ে তুলবো। আমার সময় খুবই এসেছে বাবা। নুরু, ওই ওই দেখো, নুরু, ওই ওই দেখো, ওই দেখো, চেয়ে দেখো বাবা, দূরে চিতা জ্বলছে। ভাই, আশা আকাঙ্ক্ষার স্বপ্নের নিবৃত্ত হচ্ছে। ওই ওই আগুনে আমার মা পড়েছে বাবা, আমার মা পড়েছে বাবা। বলিস না, তুই অমন করে বলিস না। আমি পিতা হয়ে কেমন করে সহ্য করবো? আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা। আমি তো পাহাড়ে ঘাটের যাত্রী। আমি দুদিন মধ্যে ঝরে পড়বো। ওরে ওরে, তোকে আমি সারিয়ে তুলবো। ওরে নুরু, নুরু কথা বল, নুরু কথা বল। এইভাবে তিলে তিলে মৃত্যুর চেয়ে কি একের সঙ্গে নিভে যাওয়াই ভালো না বাবা? ভগবানকে আমি এত ডাকি, এত কাঁদি, তবু কেন যমরাজ আমাকে দেখে না? মৃত্যু দাও, বলিস না, মৃত্যু দাও হয়ে জগদীশ্বর। বলিস না। এই আত্মজ্ঞানীর হাত থেকে তুমি আমাকে অব্যাহতি দাও। নুরু, একবার শুধু, একবার শুধু নুরু, আমার নুরু। একটা মাত্রই ছেলে ছিল। এই দেখ কসাই, কিভাবে তুই তাকে খুন করেছিস। একটুখানি স্নেহ ভালোবাসার অভাব আমার নুরু পৃথিবী থেকে চলে গেল। আর আমি পৃথিবীর কোণে কোণে খুঁজতেও পাবো না।
এসেছো ভাই। সেদিন আমাকে টাকা ভিক্ষে দিয়েছিলে, আজ আমাকে তুমি কেন দিলে? ওকে শ্মশানে সংস্কার করতে। আজ আমি বাবা হয়ে ছেলের মুখ আগলে। আমাকে ভিক্ষে দাও ভাই, আমাকে ভিক্ষে দাও। হয়নি খোলা লেবে ব্যাকপার্ট খোলা লেবে ব্যাকপার্ট খোলা লেবে দাদু আমার থেকে আমার দাদু ভাই, আমার দাদু আমাকে তুমি ক্ষমা করো বাবা। বাবা মারছো না? আমার মা বাবা না আজ অনুতপ্ত, তাদের হয়ে আমি তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দাদু। দিদা মরে গেছে, এখন তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও। পারছি না রে দাদু ভাই, পারছি না। ওই জল্লাদটাকে আমি ক্ষমা করতে পারছি না। দাদু না না দাদু না, ক্ষমা তোমাকে করতেই হবে দাদু। তোর কাকা বলি কেমন সুন্দর ভাবে শুয়ে আছে, ও ঘুম আর কোনোদিন ভাঙবে না রে, ও ঘুম আর কোনোদিন ভাঙবে না। কে? পারছি না, না আমি কাউকে ক্ষমা করতে পারছি না রে দাদু। দাদু আমি কাকেও করতে পারছি না। তবু আজ আমাকে মার্জনা করতে হবে, কারণ আমার সন্তান। দাদু